বর্ষণ যেমন বিনা নিমন্ত্রণে হুটহাট নেমে আসে, জঙ্কুকের নানিও হুট করেই তার একমাত্র মেয়ে জিনকে দেখতে মেয়ের বাড়িতে এসে উপস্থিত হয়। এটাই তো এক প্রকার নিমন্ত্রণবিহীন তুমুল ঝড়ের বর্ষণ। তার বয়স এবার 70-এর কোঠায়, মুখশ্রীতে লেপ্টে আছে বৃদ্ধতা। তারুণ্যের ছাপ না থাকলেও জোশ রয়েছে ভরপুর। কালো মণি জোড়া এখন আর আগের মতো পরিষ্কার দেখতে পারে না। পাওয়ারের চশমা প্রয়োজন পড়ে। আজকাল মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্ষীণ, ছোট্টখাটো বিষয় ভুলে বসে, তাই গলায় মুঠো ফোনের থলি ঝুলিয়ে রাখে। ফোনটা বড়ই কাজের কিনা, যখন তখন দরকারের। এই যে আপাতত নাকের উপরে কালো সাদা ফ্রেমের চশমা ঝুলিয়ে মুঠো ফোনটা থলি থেকে বের করে বাংলাতে সেভ করা তার নাতির নাম্বার খুঁজেই চলেছে। খুঁজতে খুঁজতে শুধায়, আমার জিন কোথায় গেছে? ও তো বাসা থেকে কোথাও যায় না, ঘন্টা হয়ে গেছে এখনো ফিরছে না কেন? আরেনকে ফোন দাও, ও জানে কিছু, একটা কল দাও। নাতির নাম্বার খুঁজে পেয়ে একটা কল দিল, কিন্তু রিসিভ হলো না। অফিসের কাজে ব্যস্ত ভেবে দ্বিতীয়বার আর কল করলো না। ফোনটা পুনরায় থলিতে রেখে দিল। সামনে কাচের টেবিলে কেটে রাখা ফলের প্লেটটা হাতে তুলে নিল। কাঁটা চামচের মাধ্যমে একটা ফলের টুকরো ধীর সুস্থে মুখে প্রবেশ করালো। বৃদ্ধ মহিলা বাড়ির সবাইকে ইতিমধ্যে কল করে ফেলেছে, একটা মানুষও বাদ নেই। সর্বশেষ কল করলো আরএম সাহেবকে। ওপাশ থেকে আরএম সাহেব ফোনটা রিসিভ করে জানালো সে খুব দ্রুত আসছে। জিহব সাহেব দ্রুত তার ভাইপো জঙ্কুককে কল করে জানালো সারা বছর এমনিতেই জঙ্কুকের নানি একমাত্র মেয়ের জামার ভুল ধরতেই থাকে। ছোট্ট থেকে ছোট্ট ব্যাপারে খুঁজে খুঁজে আরএমের ভুল ধরতেই থাকে। এখন তিনি বিনা ঘোষণার পদার্পণ ঘটিয়েছেন। যদি এখন কোনোভাবে জানতে পারে তার একমাত্র আদরের কন্যা আর নাতি ঘর দুয়ার ছাড়া, তাহলে কি ধরনের মুসিবত দাঁড় করাবে তার বলে বোঝানো সম্ভব না। তাই তো জঙ্কুককে দ্রুত কল করে বলল, বাবাকে বাঁচাতে চাইলে দ্রুত বাড়িতে ফিরে আয় বাবা, নয়তো এই জীবন বাড়ি আর জীবন বাড়ি থাকবে না, কিয়ামত বাড়ি হয়ে যাবে। জঙ্কুক চিন্তায় পড়ে যায়। অফিস থেকে বের হতে হতে বলে, ব্যস্ত রাখো চাচু, এখনই ফিরে আসছি মাকে নিয়ে। আরএম সাহেব উপস্থিত হলো আধা ঘন্টার মধ্যে। দ্রুত পায়ে বাড়িতে ঢুকে কোন রকম শাশুড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছেন। আরএম সাহেবকে দেখা মাত্রই যান হাতে নিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো বৃদ্ধ মহিলা। এলোপাথারি কতগুলো প্রশ্ন ছুড়ে দিল সম্মুখে। শাশুড়ির সম্মুখে আমকে যদি জাম বলে তাহলে তো মুসিবত। ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। একটা সালাম দিয়ে শাশুড়ি মাকে পুনরায় সোফাতে বসিয়ে পাশে বসলো। নরম কণ্ঠে প্রশ্ন করলো, কেমন আছেন মা? শরীর ভালো? কেমন দেখতেছো বাবা? যেমন দেখতেছো তেমনই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে একটা কল করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। হঠাৎ মনটা আনচান করতেছিল মায়াটাকে দেখতে, কতদিন হয় দেখি না। ভাবতে ভাবতেই চলে আসলাম, তুমি যাইবা আবার আসবা, ঝামেলা না? কিসের ঝামেলা মা? কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। তা আমার নাতিরের সাথে নিয়ে আসলা না? ও কই? আরএম সাহেব নিশ্চুপ রইল। কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিত। সবটা সত্যি বলে দেবে তিনি, মিথ্যা বলার তো কোনো প্রয়োজন নেই। পরে তো এভাবেই জানতে পারবে, এর থেকে ভালো এখনই বলে দেওয়া যাক। বৃদ্ধ মহিলা চিন্তিত গলায় ফের বলল, জিনু কই গেছে? তোমারে বলে চাইনি, মানে মা হয়েছে এখনো? সবাইকে চমকে দিয়ে ঠিক সেই মুহূর্তেই জঙ্কুক জিনের হাত ধরে বাড়িতে প্রবেশ করলো। জিনের চোখে জল, ঠোঁটে হাসি। বৃদ্ধ মহিলা দুহাত দুই দিকে প্রসারিত করলো মেয়েকে বুকে জড়িয়ে ধরার জন্য। জিন ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে। পরম স্নেহ মমতার সাথে জিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃদ্ধ বিড়বিড় করে বলল, কোথায় গিয়েছিলে? বলে যাওনি? তুমি কি ছোট? এখন না বলে কয়ে এদিক ওদিক যাওয়া কেমন স্বভাব? আশেপাশে ছিলাম মা। মেয়ের থেকে নজর সরিয়ে নাতির পানে চাইতেই জঙ্কুক এগিয়ে আসে। জিন উঠে পড়ে, তার জায়গায় জঙ্কুক বসে স্বভাব সুলভ। নানির কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়ে টান টান ভাবে। আদরের নাতির চুলের ভাঁজে আঙুল বুলিয়ে বৃদ্ধ মহিলা বলে, এত শুকনা লাগছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? কোন জন্মে আমি তোমার কাছে স্বাস্থ্যবান মনে হয়েছি বলো তো? স্বাস্থ্য থাকলে তো মনে হবে। জঙ্কুক গম্ভীর সুরে শব্দ করে হাসলো। কুলে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। অদ্ভুত এক শান্তি হৃদয়ে গ্রাস করে নিচ্ছে। নিজের বাড়ির ঘ্রাণ বুঝি আলাদা? এই ঘ্রাণের স্বাদ আর কোথাও নেই আপন বাড়ি ছাড়া। ঠিক তখনই রোজ দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করলো। সে তখন জবে ছিল। চাচির কল পাওয়া মাত্রই চলে এসেছে। মা ভাই নানির কাঁধে মাথা রেখে কাঁদবে। সবটাই স্বপ্ন লাগছে। শব্দ করে কাঁদতে কাঁদতে রোজ মা ভাই আর নানিকে একসাথে জাপটে ধরলো। বৃদ্ধা মহিলা পড়ল মহা চিন্তায়। এমন ভাবে কাঁদছিস যেন জিন আর জঙ্কুক তোর সাথে থাকে না। ওই
ওদেরকে প্রতিদিন দেখিস না? মুহূর্তে লিভিং রুম নিস্তব্ধ হয়ে গেল। শব্দ করে হাসার চেষ্টা করলো রোজ, বোকার মতো বলল, না, তোমাকে দেখে ইমোশনাল হয়ে গেছি। জঙ্কুক দ্রুত সোফা থেকে উঠে দাঁড়ালো, মাকে উদ্দেশ্য করে বলল, নানিকে রুমে নিয়ে যাও, টায়ার্ড হয়ে আছে, বিশ্রাম প্রয়োজন। নিজ তালার গেস্ট রুম পরিষ্কার করে ফেলেছে আয়ু বেগম, সেই রুমেই জিনা রোজ মিলে ওনাকে নিয়ে গেল। আরএম সাহেব এখনো দাঁড়িয়ে। জঙ্কুক তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ঠোঁটে ঘেঁষে আসা হাসিটুকু গিলে ফেললো জঙ্কুক। গম্ভীর মুখে বাবার সাথে বের হলো ঘর থেকে। দুজনেই গার্ডেনের দিকে হাঁটছে। তে ছোট ছোট যেই ফুল গাছগুলো লাগিয়েছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে। জঙ্কুক নিজেই তো এনে দিয়েছিল, মেয়েটা জান প্রাণ লাগিয়ে দিয়েছিল গাছগুলো বড় করতে। জঙ্কুক ভাবলো, ওকে এখনো ঘুমাচ্ছে, নয়তো কোথায়? ওকে তো দেখতে পেল না লিভিং রুমে কোথাও। নিশ্চয়ই কিচ্ছু জানে না, ভালোই চমকে দেওয়া যাবে। দৃষ্টি গার্ডেন থেকে ঘুরিয়ে বাবার উপর পড়ল। আরএম সাহেব তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। তার দৃষ্টিতে মায়া, মমতা, স্নেহ মিশে আছে যেন। জঙ্কুকের বুকটা মোচড়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াস করলো জঙ্কুক। আরএম সাহেবের কণ্ঠে গভীরতা নেই। বাবার উপর রাগ কমেছে? মুহূর্তেই উঠে দাঁড়ালো জঙ্কুক, দ্রুত পা চালালো বাবার দিকে। আরএম সাহেব দাঁড়িয়ে পড়লো, ছেলেকে বুকে নিয়ে প্রশান্তিতে বুক ভরে আসছে, চোখের কোনা ভিজে উঠেছে। জঙ্কুক বাবার পিঠে হাত বুলিয়ে বলে উঠল, আমি তোমার ওপর কখনো রাগ করিনি বাবা। অভিমান তো করেছিস, কষ্ট পেয়েছিস। আমি তোমার ওপর কখনো অভিমান করতে পারিনি, পারবো না। কষ্টও পাইনি, পেতে দিলে কোথায়? কষ্ট হবে ভেবে আগ বাড়িয়ে লুকিয়ে নিজেই তো সমস্ত কিছু গুছিয়ে দিলে। না হলে কে প্রথম ইন্টারভিউতেই ম্যানেজমেন্টের জব পায়, তাও আবার হাই স্যালারি? আমার বন্ধুদেরকে কল করে বলেছিলে বলেই তো তারা এক ফ্ল্যাট প্রয়োজনীয় জিনিসপত্র উঠিয়ে দিয়ে গেল। ওদেরকে তো বলার প্রয়োজন ছিল না, ছেলেগুলো আগেই কেনাকাটা করে নিয়েছিল সবকিছু। ভাগ্য করে এমন ফ্রেন্ড পেয়েছিস। জঙ্কুক বাবাকে ছেড়ে দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, আমি আমার জীবনে সব ভাগ্য করেই পেয়েছি বাবা। কথাটুকু বলে থামে জঙ্কুক, নিঃশ্বাস নেয়। পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসে। পুনর্গাম্ভীর্য মুখশ্রীতে লেপ্টে বলে, তোমার বউ এনে দিয়েছি, তাকে মানানোর দায়িত্ব তোমার। নানি চলে যেতেই মা যদি আমাকে এসে বলে চলে যাবে, আমি কিন্তু নিয়ে চলে যাব। আরএম সাহেবের বুকে তখনও ছিল এক সমুদ্র অনুভূতি, যেগুলো ছেলের কথিত বাক্যে গিলে নিতে বাধ্য হলো। চোখ রাঙালেন। কার জন্য এমনটা হয়েছে? হ্যাঁ, ঝগড়া আমাদের কার জন্য লেগেছে? ঝগড়া লাগতে বলিনি তো আমি। যা চেয়েছি তা দিয়ে দিলে কাহিনী এত দূর এগোতই না। তর্ক এগোনোর ভাষাই খুঁজে পেল না আরএম সাহেব। তিনি ছেলের সঙ্গে যুক্তিতে কখনোই পেরে ওঠে না। অফিসে যখন মিটিং বসে তখন শেয়ার হোল্ডার থেকে শুরু করে চেয়ারম্যান সবাই উপস্থিত রয়। তাদের মধ্যে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেয় তার ছেলেটা। ওর কথা বলার ধরন, যুক্তির সামনে কেউই মুখ চালাতে পারে না। তখন গর্ব হয়, কিন্তু এখন তিনি চোখ রাঙালো। সন্ধ্যা 6টা বাজে। জঙ্কুক সকলের কাছ থেকে ছাড়া পেল মাত্রই দোতলায় চলে এলো। তখনই নিজের রুমের পাশের ঘরটার দরজা ভেরানো। আয়ু বেগমের কাছ থেকে শুনেছে তে ঘুমাচ্ছে, বিকেল বেলা ঘুমিয়েছিল, এখন অবধি ওঠেনি। জঙ্কুক নিজের রুমে প্রবেশ করলো। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যেমনটা সে রেখে গিয়েছিল তেমনটাই আছে। এগিয়ে গিয়ে জানালাটা খুলে দিল। পর্দা সরিয়ে দিতেই হিমশীতল বাতাস প্রবেশ করলো ঘরে। গায়ের শার্টটা খুলে বাথরুমে ছুটলো, একটা গোসল নিয়ে বেরোলো। চুল মুছতে নিয়ে খেয়াল করলো দরজাটি হালকা শব্দবিহীন ভঙ্গিতে খুলেছে। একটা মাথা চট জলদি ঢুকলো। মাথার মালিক দৃষ্টি উঠিয়ে তাকাতেই জঙ্কুকের সঙ্গে দৃষ্টি আদান প্রদান হলো। যেমন দ্রুত গতিতে মাথাটি দরজা দিয়ে প্রবেশ করেছিল, ঠিক তেমন দ্রুত গতিতেই বের হয়ে গেল। জঙ্কুক নিঃশব্দে হাসলো। তোয়ালে চেয়ারে ছুঁড়ে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই টেকে দেখতে পেল কফির মগ হাতে দাঁড়িয়ে আছে তে, মুখ জোড়া লেপ্টে। মাত্রই ঘুম থেকে উঠেছে। জঙ্কুক হাত বাড়িয়ে তার গালটা টেনে দিল। কফির মগটা হাতে নিয়ে বলল, এত লুকোচুরি কেন? তে বোকার মতো হাসলো। দেখছিলাম। কখন এসেছেন? ঘন্টা। আমাকে ডাকলেন না যে? কেন ডাকবো? তের চোখ মুখ ছোট হয়ে এলো। মিনমিন কণ্ঠে বলল, আমি অপেক্ষায় ছিলাম তো এই দিনটার। জঙ্কুক শুনেও শুনল না। কফির মগে চুমুক বসিয়ে ভেতরে চলে গেল। ওর সাথে কথাবার্তা না বলাই শ্রেয়। কথা বাড়ানো আর নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া একই বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবেই ওই চুমুগুলো তার মস্তিষ্কে দখল করে বসে আছে। ফিল্মের ন্যায় চোখের সামনে ভেসে উঠে বারবার। ভেতরের শয়তান গর্জে বলে, জঙ্কুক আবারও চুমু খা। তোরই তো তে, ছুঁয়ে দিলে কি হবে? নিজের মানুষকে ছুঁয়ে দেওয়া, চুমু খাওয়া তোর একান্তই কর্তব্য। জঙ্কুক ভাবে ধৈর্যের পরীক্ষা তার তে নেয় নাকি তার মস্তিষ্ক, তিনটায় সমানভাবে অপরাধী। তে পেছনে পেছনে ভেতরে ঢুকে মুখশ্রীতে লেপ্টে আছে আনন্দ উল্লাস, গলায় এক রাশ আশা।
আজকে থেকে আমি পড়তে আসবো, তাহলে দীপ্ত আসবে। এর কথা শুনে জঙ্কুকের বলতে ইচ্ছা করলো, তুই পড়তে আসবি নাকি ফ্যাপলার মতো আমাকে দেখবি, আর আমি তোকে পড়াবো নাকি তোকে দেখে কাটাবো? জঙ্কুক তার ভেতরের বাক্যগুলো গিলে নিয়ে মাথা দুলালো, অমনিতে ছুটে বের হয়ে গেল। জঙ্কুক ফাইলগুলো নিয়ে দেখতে বসলো। এসব RM সাহেব তাকে দিয়ে গেছে, কালকে থেকে নিজেদের অফিসে যাওয়ার আদেশ করেছে। আদেশ না করলেও জঙ্কুক নিজে থেকেই অফিসে যেত। দীপ্ত ব্যাগ কাঁধে ঢুকলো, কোকড়া চুলগুলো ঝুটি বাঁধা। জঙ্কুককে দেখেই ছুটে গিয়ে জাপটে ধরলো। ফাইল টেবিলে রেখে জঙ্কুক দীপ্তকে কোলে তুলে নিল, বলল, আমার চ্যাম্পের পড়াশোনার কি অবস্থা? ফার্স্ট ক্লাস, তুমি তো জানো আমি বেস্ট। আই এম প্রাউড অফ ইউ। তে কিছু বইপত্র বুকে জড়িয়ে ঢুকলো। আর আমি? দীপ্ত হেসে বলল, তুমি তে আপু। তে দীপ্তর পাশে বসলো, বইপত্র সামনে রেখে, আর চোখে তাকালো জঙ্কুকের দিকে, এবং এই চাওয়া কেবল শুরু। তের এতবার তাকানোর কারণে জঙ্কুক নিজেই তের আদরি মুখখানা দেখতে পারে না ভালোভাবে। জঙ্কুক কি তা ভেবে আনন্দ করবে নাকি দুঃখ দোটানায় আছে? জঙ্কুক ফাইল থেকে নজর তুলে তাকায় তের দিকে, বলে, বই খুলছিস না যে? এই তো খুলছি। তারপর আবারও লম্বা সময় পার হয়ে গেল। জঙ্কুক ফাইল থেকে নজর সরিয়ে দেখলো তে শুধু বই খুলে বসে আছে, যেমনটা সে বলেছিল। তারপরে আর কিচ্ছু করে নাই। জঙ্কুক আবার বলে, তুই কি পড়বি নাকি বসে থাকবি এভাবে? পড়ছি তো। জঙ্কুক আর কিচ্ছুটি বলল না, নজর ফাইলে রাখে। ওকে দেখতে দেয় মন মতো নিজেকে। তে নিজেও বেহায়ার মতো খুঁটিয়ে খুঁটিয়ে জঙ্কুককেই দেখে গেল। রাতের খাবার জিন বেগম নিজের মতো করে রান্না করেছে। বছর পর নিজের রান্নাঘরে প্রবেশ করে অনুভূতির চাদরে স্তব্ধ তিনি। মনের মাধুরী মিশিয়ে অনেক কিছুই রান্না করেছে। রান্নাঘর, ডাইনিং, লিভিং রুম জুড়ে ঘ্রাণে চারপাশ মোমো করছে। ডাইনিং এ খাবার পরিবেশন হতেই সকলে নিজেদের চেয়ারে বসলো। জঙ্কুকের পাশের চেয়ারেই বসেছে তে। ব্যস্ত হাতে জঙ্কুকের কাচের প্লেটটি উল্টে দিল, কাচের গ্লাসটিতে চক থেকে পানি ভরে দিল, খাবারের বাটিগুলো সামনে এগিয়ে দিতে থাকলো। জঙ্কুক খেয়াল করলো রোজ আর সুবীর মিটমিট করে হাসছে তা দেখে, অথচ যাকে নিয়ে এই হাসাহাসি তার কোনো মাথা ব্যথা নেই। জঙ্কুকের তখনকার কথাগুলো ভালোই প্রভাব পড়েছে RM সাহেবের উপর। তিনি খেতে বসে সমস্ত কিছুর জন্য স্ত্রীকে ডাকছে, এটা দাও ওটা দাও, রান্না ভালো হয়েছে ইত্যাদি। লজ্জায় জিন বেগমের মুখশ্রী লালচে গরম হয়ে উঠেছে। মাথা তুলে তাকানোর সময়টুকু অবশিষ্ট নেই। বাচ্চা কাচ্চা ভর্তি ডাইনিং এ এমন করার কোনো মানি আছে? পরদিন সকালবেলায় শব্দবিহীন দরজা খুলে জঙ্কুকের রুমে প্রবেশ করলো জিন বেগম। যদি শব্দ শুনে ঘুমটা ভেঙে যায় ছেলেটার, তবে বিছানার দিকে তাকিয়ে দেখলো জঙ্কুক চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই আটসাট হয়ে গেল জিন বেগম। পরপর চকিত তিনি উচ্চ কণ্ঠে হেসে শুধালো, ঘুম ভেঙেছে আমার রাজকুমারের? কথাটি বলে জিন বেগম বিছানার কাছে আসতেই জঙ্কুক হাত বাড়িয়ে মার নরম হাতটা ধরে বিছানায় টেনে বসালো। অবলীলায় মায়ের কোলে মাথা তুলে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। স্নেহরূপে হেসে মমতাময়ী হাতটা ছেলের মাথায় রাখলো জিন বেগম। ডান হাতের আঙুলগুলো ব্যস্ত হলো ছেলের ছোট্ট ছোট্ট চুলগুলো আদরি শক্তিতে টেনে দিতে। আনমনে বলল, তোর বাবা এখনো নাস্তা করেনি, লিভিং রুমে বসে আছে, ছেলের সঙ্গে নাস্তা করবে। অবশ্য মুখে বলেনি, এসব কি আর বলার দরকার হয়? তার মুখ দেখেই তো বুঝতে পারি আমি। ক্ষণিকের জন্য চোখ দুটো বুঝেছিল জঙ্কুক। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখপানে চায়, চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে বলে, বাহ, আমার মুখপানে ভালোভাবে দেখো, দেখে বলো তো আমি কি ভাবছি? নিশ্চয়ই তের কথা। এমন উত্তর জঙ্কুক আশা করেনি, স্বপ্নেও না। অপ্রত্যাশিত জবাবটি কর্ণকুহরে পৌঁছাতেই দু দফায় কেসে উঠল সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসলো। জিন বেগম হতভম্ব হলো। চট জলদি ডান হাত চলে গেল ছেলের পিঠে। অতি সাবধানতা কণ্ঠে নিয়ে জিজ্ঞাসা করলো, কিরে বাবা, আমি কি আন্দাজে সঠিক গাছে ঢিল ছুড়লাম? জঙ্কুক আর 1 মিনিটও ওখানে থাকে না। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। চপ্পল জোড়ায় পা গুলিয়ে দ্রুত বাথরুমে ঢোকে। তে বড় বড় চোখে দেখে জঙ্কুকের পালানো সুঠাম দেহটা। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ে জিন বেগমকে, কি হয়েছে এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? মিস করেছিস। কি মিস করেছি? আমাকে চটপট বলো। শোন তাহলে। শুনছি, বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস, তাড়াতাড়ি নিচে খেতে আয়। কথাটি বলে জিন বেগম বের হয়ে গেল রুম থেকে। দরজা পেরোতেই নিঃশব্দে আঁচল ঠোঁটে গুজে হাসলো। তে বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এমন ভাবে মজা করে নিল বড় মা। পারলো এমনটা করতে? তার এক্সপেকটেশন কতটা উচ্চতায় ছিল তা কি জানে বড় মা? জানলে এমন মজাটা তার সাথে করতো না। তে দেখলো বিছানাটা অগোছালো। চঞ্চল পায়ে এগিয়ে গিয়ে বিছানাটা গোছাতে লাগলো। গোছানো শেষ করে বারান্দায় থাকা ফুলের টব দুটো দেখতে বসলো। তখনই ওয়াশরুম থেকে বের হয়ে
আসলো জঙ্কুক পরিপাটি পোশাকে, গলায় টাওয়াল ঝুলছে। তের মুখশ্রীর এক পাশে চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বারে, কেউ তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচ্চু না খেয়ে বসে আছে, তাকে রেখে কেউ কি খাবার মুখে তুলবে? আর এভাবেও আজকে ছুটির দিন, বাইরে বৃষ্টি, বড় মা খিচুড়ি পাকিয়েছে উইথ গরুর গোশত, একসঙ্গে সবাই মিলেমিশে খেলে আনন্দ হবে বেশি। আচ্ছা চল। খাওয়া দাওয়া শেষে টিস্যু দিয়ে হাত মুছে জঙ্কুক উঠে পড়ল বাবার সাথে, পাশাপাশি হেঁটে অগ্রসর হলো সদর দরজার দিকটায়। ঝিরিঝিরি বৃষ্টি ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে, সবুজ বর্ণ বাগানে অপূর্বতা ছেয়ে আছে, তাই দেখছে দুজন। হঠাৎ করে জেহব সাহেব আরেম সাহেবের পাশে এসে দাঁড়ালো, বলল, ভাই, তে ড্রাইভিং শিখতে চাচ্ছিল। আরেম সাহেবের কপালে 4-5টা ভাঁজ দৃশ্যমান হয়ে পড়ল মুহূর্তেই। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না, তারা কিসের? এতটুকু একটা মেয়ে অনার্স কমপ্লিট করুক, ভর্তি করে দেওয়া যাবে তখন। আশরাফুলের ছেলের ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এভাবে টুংটাং শিখতে তো জঙ্কুক আর সুবিন আছেই, তো শিখবে ওদের থেকে, ধারণা ভালো হবে। জেহব সাহেব হঠাৎই হাসলো, বলল, মেয়ে আমার বড় হয়ে গিয়েছে। বড়? কোন দিক দিয়ে বড়? এটুকু মেয়ে আমাদের এখনো বাড়ির একোনায় ওকোনায় কেঁদে বেড়ায়। জেহব এবার শব্দ করে হেসে উঠল। ভাই, আপনার আলমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স ফাইনাল ইয়ারে, পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেস সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন থেকে চাইলো। কথাটি শোনা মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা জঙ্কুকের মুখপানে অগোচরে আরেম সাহেব চেয়ে নিল একটিবার। মুখশ্রীর রং বদলে গেছে দাঁড়ানোর ভঙ্গিমা, চেহারায় লেপ্টে থাকা হাসিটুকুর ছোঁয়া এখন আর নেই। আরেম সাহেবের কণ্ঠে থাকা বাক্যটা ছিল, আমার কাছে মেয়ের হাত চাইতে অমন আলম প্রতিদিন আসে, তবে ছেলের ভয়ে কথাটা টুপ করে গিলে ফেলল। কথা ঘুরিয়ে ছুতোই বলল, ওর আগে রোজের বিয়ে আছে, সেই সম্পর্কে এখনো কোনো আলাপ উঠলই না। চিন্তা হয় ভাই, মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি, সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলে শান্তি পেতাম। আরেম সাহেব ঠোঁটে ঠোঁট টিপল। ঘর জামাই আনবো, কি বলিস জঙ্কুক? জঙ্কুক গম্ভীর গলায় বলে উঠল, আমার কাজ আছে, গেলাম। জঙ্কুক বাড়ির ভেতরে চলে গেল। জেহব সাহেব কিচ্ছুটি আজ করতে পারল না, তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাবার্তা বলেই যাচ্ছে নির্বিকার। তে ছাদের এক কোণে ছাউনির নিচে দুটো চেয়ার পেতে এক চেয়ারে বসে অন্য চেয়ারে পা তুলে রেখেছে, ডান হাত দিয়ে বাদাম ওপরে ছুটছে আর হা করে মুখে ক্যাচ নিচ্ছে। জঙ্কুক সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ওর এমন অমানবিক কর্মকাণ্ড অনিমেষ দেখছে। অজান্তে জঙ্কুকের বুকের মধ্যখানে জমেছে এক ক্ষোভ। ইচ্ছা করছে কাছে গিয়ে ইচ্ছা মতো বুকে দিতে, নাকে চোখে কাঁদাতে পারলে তার বিরক্তিকর ক্ষোভটা নিভে আসতো। তে আকাশে ছোড়া বাদামটি মুখে নিতে পারল না, কারো উপস্থিতি অনুমান করতে পেয়ে পেছনে চাইলো। অমনি তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। জঙ্কুকের কণ্ঠে মেঘ খুনিয়ে বজ্রপাত নামলো যেন। চাচ্চু বলল, তুই নাকি ড্রাইভিং শিখতে চাচ্ছিস? তাৎক্ষণিক তে বলল, চাইবো না আবার, আমার চাও কি দোষের? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কেউ তো নেই আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারতাম, নিজের ইচ্ছা পূরণ করতে পারতাম। জঙ্কুকের কণ্ঠ নিজ অজান্তেই নরম হয়ে এলো। তুই আমাকে বলিসনি। বললে কি? আপনি মনে হয় বসে আছেন আমাকে নেওয়ার জন্য। তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? তের চোখে মুখে আধার নামে মিনমিন গলায় বলে, মেন ইচ্ছাটাই তো অপূর্ণ। কোনটা মেন ইচ্ছা? জঙ্কুক সবটা জেনেও অজানার ভান ধরল ভালোভাবে। তে ঘাবড়ালো, তবুও অটল রইল। আপনি জানেন? আমি জানি। তের গলার স্বর নেমে আসলো। ওটা করতে পারেন আর জানেন না? ওটা বলতে তে চুমু বুঝিয়েছে, সেটা বুঝতে পেরেও জঙ্কুক অবুঝ ভান নিল। ওকে জব্দ করার জন্য বলল, বড়দের সাথে এভাবে কথা বলিস? বড় ভাই বুঝি ওসব করে? কথাটুকু বলে হঠাৎই খুব মিষ্টি করে হাসলো তে। তার হাসিতে যেন পদ্ম ফুটেছে। জঙ্কুকের বুকটা আচমকায় মুচড়ে উঠল। সন্দেহ হলো কিছু একটা। সন্দেহকে সত্যি প্রমাণ করে দিয়ে তে হাসতে হাসতে কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢেলে বলল, বড় ভাইয়া, আপনি একদম ঠিক বলেছেন। বড় ভাইদের সাথে আমার ওসব কথা বলাটা উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেবেন। জঙ্কুকের মনে হচ্ছে তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টকবক করে বের হয়ে আসছে। তে সেই রক্ত হেসে হেসে পান করছে অবলীলায়। জঙ্কুক ঢোক গিলল। জব্দ করতে গিয়ে সে নিজে যে জব্দ হয়ে যাবে ভাবেনি। এভাবেই এই ভাই, তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখন এই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। জঙ্কুক হাসার প্রচেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হই তোর, বারবার বলার প্রয়োজন নেই তো।
কি যে বলেন বড় ভাইয়া, এসব শ্রদ্ধা শ্রদ্ধা, আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? তে হেলে দুলে চলে গেল সেখান থেকে। জঙ্কুক কপালে আঙুল চাপলো। সে খেয়াল করেছে তে এখন তাকে আর আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে সেই চুমু দেওয়ার পর থেকে। সাহস বেড়ে গেছে, সাথে স্পর্ধাও। জঙ্কুক গায়ে কালো রঙের একটা শার্ট জড়ালো চট জলদি। বুকের দিকটাতে বোতাম পরিপূর্ণভাবে লাগানো হয়নি। হাত ঘড়ি পড়তে পড়তে রুম ছেড়ে তড়িঘড়ি করে বের হয়ে আসলো। অ্যাশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ থেকে। সদর দরজার বাইরে গাড়িটা পার্ক করে রেখেছে কিছুক্ষণ ধরে। ইছড়ে পাকা মেয়েটা এখনো নেমে আসেনি। তৈরি হতে এতটাও সময় লাগার প্রয়োজন পড়ে? অবশ্য মেয়ে মানুষ মানেই তো সাধ্য সাধনায় মূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমে আসলো। গায়ে জড়ানো সাদা রঙের সালোয়ার কামিজ। বৃষ্টির দিনে ওকে সাদা কাপড় পরা নিয়ে যে নিষেধাজ্ঞা সে দিয়েছে, সেটাকে ভুলে বসেছে মেয়েটা। ভুলেছে বলেই তো সাহস করছে। যদি ভুলবশত ভিজে যায় তখন পরিস্থিতি কেমন দাঁড়াবে? তে দরজা খুলে জঙ্কুকের পাশে বসলো। হাসতে হাসতে বলতেই নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ! জঙ্কুক গম্ভীর কণ্ঠে ধমকে উঠে। বড় ভাইয়া ডাকতে ডাকতে বিষাদ করে তুলেছে তার রুহু। এদিকে ধমকটুকু তের আত্মসম্মান নিতে পারল না। অভিমানে ঝাপসা হয়ে গেল অন্তরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকলো। জানালার কাজটা নামালো পরপর। আসমানে একগুচ্ছ কালো মেঘ। সকালবেলার বাহিকটা সন্ধ্যার ন্যায় আধারে ভরা। ঝুমঝুমিয়ে নামলো বর্ষণ। মুহূর্তেই এক ঝাঁক বর্ষণ পটলা পটলি বেঁধে তের কোলে এসে বসলো। হাওয়ায় বৃষ্টির এক একটি ফোঁটা মিলেমিশে তোর জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাত তুল্য শব্দ করে। আশেপাশে কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থির চিত্রে বজ্রপাত হয়ে চলেছে। থামাথামির কোনো নামই নেই। জঙ্কুকের চোখ দুটো বেহায়ার মতো তের দিকে চলে যাচ্ছে বারে বারে। ফোঁটা জলে ভেজা গোলাপি ঠোঁট দুটো দেখতেই বুকের মধ্যে ছ্যাদ করে উঠল তার। ডান হাত হইলে রাখা বাম হাত দিয়ে চট জলদি তের পাশের জানালার কাজটা বন্ধ করে দিল। গাড়ির ভেতরটা পুরোপুরি নিস্তব্ধ। বৃষ্টির শব্দ এখন আর কর্ণকুহরীতে প্রবেশ করছে না। জঙ্কুক আর চোখে তের দিকে তাকালো। মুখ ভার করে চেয়ে আছে জানালার কাচের দিকে। কাজ তুলে দেওয়া পছন্দ হয়নি তার। না হোক, সব সময় তার মর্জি মতো চলতে হবে নাকি? তবে পর মুহূর্তেই মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার উচিত হয়নি। ইচ্ছা করেই কাজ নামিয়ে দিল। ওকে নিজ ইচ্ছায় ভিজতে দিল। আবার ভিজলে সর্দি লাগে, জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। দোটানায় পড়া হৃদয়টুকু লুকিয়ে জঙ্কুক সাধারণ গলায় শুধালো, কোথায় যেতে ইচ্ছা হচ্ছে? লন্ডন। তের তেরামো স্বভাবে জঙ্কুকের কণ্ঠস্বর সমুদ্রের ঠান্ডা স্রোতের মতো শোনালো। এই সপ্তাহ কিংবা মাসে তো সম্ভব না, পরে দেখা যাবে। এর আগে শুনেছিলাম হাতির ঝিল যেতে চাচ্ছিলি, সেখানেই যাচ্ছি তবে। তে মুখ ভেঙচি কাটে। ঠিক আছে বড় ভাইয়া। জঙ্কুক চুপসে গেল। মেঘ জমলো তার মুখশ্রীতে। অনেক চেষ্টা করেও বড় ভাইয়ার সম্বর্ধনাটা তার হজম হচ্ছে না। হজম না হওয়ার অবশ্য কারণ আছে। যেখানে তে ঠিকঠাক তাকে জঙ্কুক ভাইটুকু বলে না, আপনি আপনি বলে ডেকেছে সব সময়, সেখানে এখন উঠতে বসতে বড় ভাইয়া সম্বর্ধনাটুকু সে কিভাবে পেটের ভেতর চালান করবে? গোস খাওয়ার পর কারো কি আর মাছের তরকারি ভালো লাগে? জঙ্কুকের চেহারায় দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটুকু। তে নিশ্চয়ই তা ধরতে পেরেছে, না হলে বারবার কেন বলে যাচ্ছে? শিয়ানা মেয়েটি তাকে বিরক্তের চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিছু সময় চুপ থেকে জঙ্কুক বলে, নরমালি কথা বল। নরমালি তো কথা বলছি বড় ভাইয়া, এর থেকে নরমালি কথা বলতে জানি না তো। জঙ্কুকের কণ্ঠ নেমে আসলো, আমি শেখাবো। তের তাৎক্ষণিক জবাব, কিভাবে? জঙ্কুক কথা বলে না। গভীর দৃষ্টিতে তের দিকে তাকাতে তের হৃদয় তড়িৎ গতিতে স্তব্ধ হয়ে যায়। দৃষ্টি হয় ছন্ন ছাড়া এলোমেলো। আখির পাতায় ভেসে আসে মাওয়া খাটের সেই দৃশ্যটুকু। ওই অষ্টদার তার অষ্ট ছোঁয়ার আগে বলেছিল, ভয় সারাবো। বুকের ওঠা নামার গতি বেগতিক হলো। তের ঘুরে গেল জানালার দিকে। জঙ্কুক হাসে শব্দহীনতা বজায় রেখে। ঠোঁটের নিচের অংশ দাঁত দিয়ে চেপে ধরে কোনা চোখে চায় তের দিকে। তে ভুলবশত তার দিকে তাকাচ্ছে না। বেশ কাবু হয়েছে। নির্লজ্জের মতো ওই কথাটুকু বলা উচিত হয়নি। তবে দমে যায়নি তে। তার ধারণা ভুল করে দিয়ে জানালার দিকে তাকিয়েই বলে, বড় ভাইয়াদের তো ওসব শেখাতে নেই। বাস, আর সহ্য করতে পারল না জঙ্কুক। এক প্রকার দিশেহারা হয়ে ব্রেক কষল জোরে। তেকে চমকে যাওয়ার সময়টুকু দিল না জঙ্কুক। বাম হাত বাড়িয়ে তের ঘাটটা শক্ত করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে তের কাপা ঠোঁটে নিজের ঠোঁট দুটো চেপে ধরল। কেঁপে উঠল তের সর্বাঙ্গ। দু হাতে জঙ্কুকের বাহু খামচে ধরল। দিশেহারা জঙ্কুক বেসামাল হয়ে উঠে তের ঠোঁটে টিপ ভাবে কিস করতে থাকলো।
রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে জঙ্কুকের নানি প্রত্যেককে নিয়ে লিভিং রুমে উপস্থিত হলো। তিনি চাচ্ছেন তার মেয়ে আর মেয়ের জামাই নাতিপুতি সবাইকে নিয়ে এবার জঙ্কুকের নানা বাড়ি সিলেটে যাবেন, একটু ঘুরে ফিরে আসবে। না হয় সবাই সে কত বছর আগে একবার গিয়েছিল। শাশুড়ি মায়ের আবদার ফেলে দিতে পারছে না আরেম সাহেব, আবার সে পুরোপুরি ব্যস্ত আছেন। তবুও সে একটু সময় নিয়েছেন, আড়ালে আবডালে বাড়ির সবার কাছ থেকে আলাপ আলোচনা করে জেনে নিচ্ছেন তাদের মতামত। রোজ তে সুবিন দীপ্ত তো এক পায়ে দাঁড়িয়ে গেছে যাওয়ার জন্য। যাবেই যাবে, পারলে না হয় এখনই ব্যাগটা গুছিয়ে বের হয়ে পড়ে। আরেম সাহেব ছেলের মতামত চাইলেন। জঙ্কুক তখন তের খুশিতে উজ্জ্বল মুখপানে তাকিয়ে ঘোরাফেরার সম্পর্কে মেয়েটি সদাই মই হাতে দাঁড়িয়ে। সেই উজ্জ্বল মুখপানে তাকিয়ে জঙ্কুক গলায় থাকা কথাটুকু গিলে ফেলল। শেষমেশ বলল, যাওয়া যাক। আরেম সাহেব সিদ্ধান্ত নিলেন তারা কালকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। কিছুদিন ঘুরে আসা যাক পরিবার নিয়ে, মস্তিষ্ক সতেজ হবে। তারপরে কোচ কাজ শুরু করলো সবাই। সন্ধ্যার পরে রওনা হবে। জঙ্কুক সারাদিন অফিসে ছিল, কাজকর্ম যতটুকু পেরেছে গুছিয়ে ফেলেছে। ইতিমধ্যে সবাই তৈরি হয়ে গেছে নিজস্ব লাগেজ হাতে লিভিং রুমে দাঁড়িয়ে। তার জন্যই যত অপেক্ষা সবার। জঙ্কুক দ্রুত ফ্রেশ আপ হওয়ার জন্য উপরে উঠে নিজের রুমে ফিরতে ফিরতে শার্টের দুহাতের বোতাম খোলা ধরেছে। দুহাতের বোতাম খুলে হাত বাড়ায় বুকের দিকে। সবগুলো বোতাম খুলতে ঘরে ঢুকতে ঢুকতেই অঙ্গ প্রত্যঙ্গে লিপ্টে থাকা শার্টটা পরিপূর্ণভাবে খুলে নিয়েছে। হঠাৎ পদার্পণে স্তব্ধ হয়ে যায় জঙ্কুক। দৃষ্টি গিয়ে থেকে তেতে দাঁড়িয়ে আছে কাবার্টের সামনে। হাতে তার জঙ্কুকের সাদা রঙের শার্ট, নিজ হাতে জঙ্কুকের লাগেজ গোছাচ্ছে। তে নিজ পরিপাটি ভাবে তৈরি সাজগোজ করেছে সামান্য। চুলগুলো আধ খোলা বেনুনি বাঁধা, এক পাশের কাঁধে ফেলে রেখেছে। আপাতত তার দৃষ্টি জঙ্কুকের ওপর পড়ল। উদাম জঙ্কুককে দেখে আপনা আপনি তার ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল, আঁখি দুটো বড় বড় হয়ে গেল। দৃষ্টি জঙ্কুকের পুরোটা শরীর ঘুরে জঙ্কুকের বুকের দিকে নিবদ্ধ হলো। জঙ্কুক সে সময় এক ভুরু উঁচু করে চাইতেই লজ্জা জড়িয়েতে নজরটা ফিরিয়ে নেয়। অপ্রস্তুত হয়ে পড়ে, হইচই করে রুম থেকে বের হয়ে যায়। যেতে যেতে জঙ্কুককে উদ্দেশ্য করে বলে, সব গুছিয়ে দিয়েছি আমি, আপনি দ্রুত রেডি হয়ে আসুন। জঙ্কুক তা শুনে নিঃশব্দে হাসে। শার্ট বিছানায় ছুঁড়ে লাগেজের দিকে এগিয়ে যায়। সবকিছু জঙ্কুকের পছন্দ মতো পরিপাটি ভাবে গোছানো। তাদের এই সিলেট ভ্রমণের পথ ছিল অতুলনীয় আনন্দের, বিশেষ কিছু মুহূর্তের। জঙ্কুক 24 ঘন্টায় থেকে পাশে পেয়েছে, দেখেছে। তাদের আলাদাভাবে একান্তেই এক অনুভূতি প্রকাশের রীতিনীতি চলেছে যেন। সবকিছু ঠিকঠাক ছিল, একদম যেন মেঘের দেশে স্বপ্নের বাড়ি। তারপর হঠাৎ করেই একদিন তে ভীষণ জ্বরে আক্রান্ত হলো। জ্বর ছুতেই ওর আঁখি দুটোতে ভর পড়লো অন্যরকম চাহনি। যেই চাহনিতে জঙ্কুক পরিচিত নয়। সে কখনো এই অন্যরকম থেকে দেখেনি, জানেনি। বিষণ্ণতায় তের মুখশ্রী লেপ্টে। মনে হচ্ছে ওর ভেতরে বসবাস করা আদুরি আত্মাটা আর নেই। ডাকলে শোনে না, কথাবার্তা বলে না। জঙ্কুক ওর এই রূপে চিন্তিত হয়, ব্যথিত হয়। হৃদয় জ্বলে পড়ে ছারখার হতে শুরু করে, যেন অসহ্যকর যন্ত্রণা তের সর্বাঙ্গ জুড়ে। তারপর হুট করে বিনা ঘোষণায় 105 ডিগ্রি জ্বর গায়ে বাবা মাকে নিয়ে একাই ঢাকা ফিরে এসেছে। জঙ্কুক তখন কিছু সময়ের জন্য কোথাও একটা গিয়েছিল। এসে জানতে পেরে প্রচুর পরিমাণে আশ্চর্য হয় সে। বুঝতে পারছে না তে তার সঙ্গে কেন এমন করছে, কেনই বা না বলে চলে গেছে, কেন কথা বলছে না তার সাথে, কেন বলে যায়নি, কেন তার দিকে তাকিয়ে দেখছে না, কি কারণে? জঙ্কুক কি অজান্তে তাকে কোনো বড় কষ্ট দিয়ে ফেলেছে, নিরাশ করেছে? নয়তো তার তে এমন করার মেয়েই না। জঙ্কুক তখন দিশেহারা, পথভ্রষ্ট। আরিম সাহেব ছেলের এমন অবস্থা দেখে অস্থির হয়, কাঁধ ছুঁয়ে বলে, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? তের কি হয়েছে বাবা? ও চিন্তা হচ্ছে খুব। আচ্ছা চলো আজই রওনা দিই, আমি গাড়ি রেডি করতে বলি, তুমি চিন্তা করো না। অত্যন্ত চিন্তায় আরেম সাহেব বের হয়ে পড়ে। এখনই এই মুহূর্তে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তার মাথা কাজ করছে না। হঠাৎ করে যে হোক আয়ুকে নিয়ে, মেয়েকে নিয়ে তড়িঘড়ি করে চলে গেল কেন? খুবই চিন্তিত আছে আরেম সাহেব। জঙ্কুক মাথা নিচু করে বসে রইল, চক্ষু দুটো লালছে। হাতে তার সেলফোন। 45টা কল ইতিমধ্যে দিয়েছে, 20-এর অধিক মেসেজ। একটা কলও রিসিভ করছে না, একটা মেসেজেরও জবাব দিচ্ছে না। উল্টো ফোনটা বন্ধ করে ফেলেছে। জঙ্কুকের চোয়ালটা শক্ত হলো, হাতের ফোনটা আছড়ে ফেললো ফ্লোরে। ভেঙে চুরে লন্ড ভন্ড হয়ে গেল ফোনটা। দাঁতে দাঁত চিপে বিড়বিড় করে উঠল, এই কাহিনীর উপযুক্ত কারণ তুই না দেখাতে পারলে আমি তোকে খেয়ে ফেলবো, জাস্ট খেয়ে ফেলবো।